সংস্কৃত ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন ও সমৃদ্ধ ভাষা। সংস্কৃত প্রাচীন ভারতীয় আর্য ভাষা নামেও পরিচিত। কবি ত্রিবিক্রম ভট্ট স্বর্গলোক অপেক্ষা অধিক মনোহর আর্যাবর্তের এক সামগ্রিক বর্ণনা দিয়েছেন। সাহিত্যে, লোকাচারে, সামাজিক অনুশাসনে এই দেশমাতৃকা ও তার সন্তানেরা সর্বোৎকৃষ্ট। পবিত্র ধর্মাচরণের আশ্রয়স্থল। সম্পদ সমৃদ্ধ এই দেশ সাধু ব্যক্তিদের রত্নভাণ্ডার স্বরূপ। তো সবাই বুঝতে পারছ আজকে আমরা কি পড়ব? কবি ত্রিবিক্রম ভট্ট রচিত আর্যাবর্ত বর্ণনম। সবাই পাঠ্য বইটি অবশ্যই অনুসরণ করবে। আর্যাবর্ত বর্ণনম পড়া শুরু করার আগে একটু ভূমিকার প্রয়োজন। কবি সম্পর্কে, গ্রন্থ সম্পর্কে সম্যক ধারণা প্রয়োজন। সবাই বইটা কিন্তু অবশ্যই দেখবে। নলচম্পু একটি চম্পু শ্রেণীর গ্রন্থ। এখন প্রশ্ন হলো, চম্পু কাব্য কাকে বলে? সংস্কৃত সাহিত্য দুটি ভাগে বিভক্ত: দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য কাকে বলে? যে কাব্য দেখা ও শোনা যায়, যেমন নাটক বা প্রহসন। আর শ্রব্যকাব্য কাকে বলে? যে কাব্য শুধু শোনা যায় বা পাঠ করা যায়, কিন্তু দেখা যায় না, যেমন মহাকাব্য, গীতিকাব্য প্রভৃতি। এই ধারারই আরেকটি ধারা হলো চম্পুকাব্য। চম্পুকাব্য সম্পর্কে আচার্য দণ্ডী বলেছেন, গদ্য পদ্যময়ী কাচিৎ চম্পুরিত্যা অভিধীয়তে, অর্থাৎ গদ্য পদ্যময় রচনাই চম্পুকাব্য। আচার্য বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণ গ্রন্থে বলেছেন, গদ্য পদ্যময়ং কাব্যং চম্পুরিত্যা অভিধীয়তে, অর্থাৎ গদ্য ও পদ্যে মিশ্রিত কাব্যই চম্পুকাব্য। চম্পু অবশ্যই গদ্য পদ্যময়, কিন্তু তা বলে সব গদ্য পদ্যময় রচনাই চম্পু নয়। তাহলে বেদ, উপনিষদ, পঞ্চতন্ত্র, হিতোপদেশ প্রভৃতিও চম্পুকাব্য হয়ে যেত। কারণ এই সব গ্রন্থেও গদ্য ও পদ্যের মিশ্রণ আছে, কিন্তু এগুলোকে কেউ চম্পু বলে না, কারণ চম্পুকাব্যের কিছু বৈশিষ্ট্য আছে। চম্পু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল চম্পায়তি, যোজয়তি, মোদয়তি বা চম্পু, অর্থাৎ যে কাব্যে গদ্য ও পদ্য যোজনা করা হয় সেটি হলো চম্পু। চম্পুতে গদ্য ও পদ্যের মিশ্রণ সমান হতে হবে, অর্থাৎ গদ্য ও পদ্যের আনুপাতিক হার সমান থাকবে। পুরাণ, রামায়ণ, মহাভারত বা যে কোনো প্রসিদ্ধ কাহিনী, অর্থাৎ বিবিধ কাহিনী এর বিষয়বস্তু হবে। গদ্যে থাকবে ওজগুণ আর পদ্যে গীতিভাব ও ছন্দ। দীর্ঘ সমাসবদ্ধ পদ থাকবে এবং অলঙ্কারের প্রয়োগও থাকবে। অর্থাৎ সহৃদয় ব্যক্তিকে যা চমৎকৃত করে, বিস্মিত ও প্রসন্ন করে, আনন্দ দেয়, যে কাব্য তার নাম চম্পুকাব্য। অন্যান্য কবির দ্বারা রচিত কিছু চম্পুকাব্য, যেমন দিগম্বর জৈন সোমদেব সুরি রচিত যশস্তিলক চম্পু, হরিচন্দ্রের জীবনধর চম্পু, রাজা ভোজের রামায়ণ চম্পু, অনন্ত ভট্ট রচিত ভারত চম্পু। এছাড়াও আরও অনেক কবি চম্পুকাব্য রচনা করেছেন। কবি পরিচিতি: দেবাদিত্যের বা নেমাদিত্যের পুত্র ও শ্রীধরের পৌত্র ত্রিবিক্রম ভট্ট ছিলেন শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ। তার অপর নাম সিংহাদিত্য এবং যমুনা ত্রিবিক্রম। বর্তমান কর্ণাটক রাজ্যের মান্যখেটের রাষ্ট্রকূট বংশীয় রাজা তৃতীয় ইন্দ্রের সভাপণ্ডিত ছিলেন। তার রাজত্বকাল 915 থেকে 916 খ্রিস্টাব্দ। এর উপর ভিত্তি করে বলা যায় ত্রিবিক্রম ভট্ট খ্রিস্টীয় 10ম শতকের কবি ছিলেন। তিনি রাজশেখরের সমসাময়িক ছিলেন। নৌসারী শিলালেখও তারই রচনা। এ কবির অন্যান্য রচনা হল, এক হল নলচম্পু, রাজা নল ও দময়ন্তীর প্রণয় কাহিনী,
ও দ্বিতীয় হল মদালসা চম্পু, রাজা কুবলয়াস্য ও নায়িকা মদালসার প্রণয় কাহিনী। কবি ত্রিবিক্রম ভট্ট সম্পর্কে একটি কিংবদন্তি আছে, অর্থাৎ একটি প্রচলিত কাহিনী আছে। কাহিনীটি এরকম যে বেদবিদ্যা বিষয়ক সব শাস্ত্রে পণ্ডিত দেবাদিত্য নামে এক বিদ্বান রাজা তৃতীয় ইন্দ্রের রাজসভায় পণ্ডিত ছিলেন। তার ত্রিবিক্রম নামে এক মহামূর্খ পুত্র ছিল। জাড্যপাত্রং অর্থাৎ মহামূর্খ ছিলেন এবং ত্রিবিক্রম অসৎ সঙ্গে পড়ে পড়াশোনা করতেন না। একদিন কাজের তাগিদে দেবাদিত্য অন্য গ্রামে চলে যান। সেই সময় কোনো এক বিদ্বান পণ্ডিত সেই রাজার রাজসভায় এসে শাস্ত্র আলোচনার দাবি জানান এবং যদি কোনো প্রতিপক্ষ সেই তর্কযুদ্ধে না আসে তাহলে সেই পণ্ডিতকেই তর্কযুদ্ধের বিজয়পত্র লিখে দিতে হবে। রাজা তখন তার সভা পণ্ডিত দেবাদিত্যকে ডেকে পাঠান। ঘরে দেবাদিত্যকে না পেয়ে তার পুত্র ত্রিবিক্রম ভট্টকে শাস্ত্র আলোচনার জন্য রাজসভায় ডাকা হয়। শাস্ত্র আলোচনার কথা শুনে মূর্খ ত্রিবিক্রম তাদের কুলদেবী দেবী সরস্বতীর আরাধনা করতে থাকেন। কুলদেবী সরস্বতী তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বর দেন, যতক্ষণ না তার পিতা দেবাদিত্য ফিরে আসেন ততক্ষণ মা সরস্বতী তার কণ্ঠে বিরাজ করবেন। সরস্বতীর কৃপায় ত্রিবিক্রমের প্রতিদ্বন্দ্বী পণ্ডিত তর্কযুদ্ধে পরাজিত হন এবং সবাইকে অবাক করে দিয়ে ত্রিবিক্রম তর্কযুদ্ধে বিজয়ী হন। তার পিতার না ফেরা পর্যন্ত তিনি নলচম্পু রচনায় ব্রতী হলেন। পিতার ফিরে আসা পর্যন্ত তিনি নলচম্পুর সপ্তম উচ্ছ্বাস অর্থাৎ সপ্তম অধ্যায় পর্যন্ত লিখে ফেললেন। এরপর পিতা ফিরে এলে আর লেখা হয়নি, তাই কাব্য অসমাপ্ত থেকে যায়। ফলে মহাভারতের বনপর্বে অবস্থিত পুণ্যশ্লোক রাজা নল অবলম্বনে নলচম্পু সপ্তম উচ্ছ্বাসে অসম্পূর্ণ অবস্থায় সমাপ্ত হয়। গ্রন্থ পরিচয়। কবি ত্রিবিক্রম ভট্টের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হল নলচম্পু কাব্যটি। নলচম্পুর অপর নাম দময়ন্তী কথা। রাজা নল ও দময়ন্তীর প্রণয় কাহিনী বলে এর অপর নাম নল দময়ন্তী কথা। নলচম্পু কাব্যের প্রতি উচ্ছ্বাসের শেষে হরিচরণ সরোজ শব্দের বারবার ব্যবহার করায় নলচম্পু হরিচরণ সরোজাঙ্ক নামেও পরিচিত। আজ পর্যন্ত পাওয়া চম্পু কাব্যগুলির মধ্যে নলচম্পু সর্বোৎকৃষ্ট। এই গ্রন্থে 7টি উচ্ছ্বাস বা অধ্যায় আছে। কাব্যটির উৎস হল ব্যাসদেব রচিত মহাভারতমের অন্তর্গত বনপর্ব, যেখানে নল ও দময়ন্তীর প্রণয় কাহিনী বর্ণিত আছে। নলচম্পুর প্রথম উচ্ছ্বাসের কিছু পদ, বাক্য ও শ্লোক বাদ দিয়ে বর্তমান পাঠ্যাংশটি তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, যার নাম আর্যাবর্ত। তাহলে এই আর্যাবর্ত বর্ণনামের উৎস কি? আর্যাবর্ত বর্ণনামে উৎস হল ত্রিবিক্রম ভট্ট রচিত নলচম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাস। উচ্ছ্বাস অর্থাৎ অধ্যায়। নলচম্পু গ্রন্থের কিছু শব্দ, শ্লোক ও বাক্য বাদ দিয়ে বর্তমান পাঠ্যাংশটি তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। পাঠ্যাংশের নাম আর্যাবর্ত বর্ণনম কতদূর সার্থক? এর সপক্ষে বলা যায়, সাহিত্যে নামকরণ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কবি ত্রিবিক্রম ভট্ট রচিত নলচম্পু মূলত নায়ক নলের নাম অনুসারেই হয়েছে। নলচম্পুর প্রথম উচ্ছ্বাসের কিছু অংশ তোমাদের পাঠ্য, কিন্তু বর্তমান পাঠ্যাংশের আর্যাবর্ত বর্ণনাম নামকরণ করেছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সদস্যবৃন্দ। কবি নিজেই নাম দেননি। আর্যাবর্ত শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল আর্যপূর্বক আপূর্বক বৃদ্ধাতু
ঘং প্রত্যয়, অধিকরণ বাচ্য। আর্যাবর্তস্য বর্ণনম, ষষ্ঠী তৎপুরুষ, অর্থাৎ যেখানে আর্যগণ বারবার আবর্তিত হয়েছেন, অর্থাৎ বারবার তাদের জন্ম ও মৃত্যু হয়েছে বা চলেছে, বা বারবার জন্মগ্রহণ করেছেন বা ঘোরাফেরা করেছেন, সেই স্থান হলো আর্যাবর্ত, এবং সেই আর্যাবর্তের বর্ণনাই হলো আর্যাবর্ত বর্ণনম। কবি ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্তের এক মনোরম বর্ণনা দিয়েছেন। আর্যাবর্ত প্রাকৃতিক সৌন্দর্যে, সম্পদে, শস্য সম্ভারে পরিপূর্ণ এবং সাধুলোকের পুণ্যস্থল। তাই গল্পটির নামকরণ যথাযথ এবং সার্থক। কবি ত্রিবিক্রম ভট্ট তার নলচম্পু কাব্যে অলঙ্কারের অসাধারণ প্রয়োগ করেছেন। এখন প্রশ্ন হতে পারে, অলঙ্কার কি? মানুষ সুন্দরের পূজারী। আমরা যেভাবে নিজেদের সৌন্দর্য বাড়াতে প্রসাধনীর আশ্রয় নিই বা নানা অলঙ্কারের ব্যবহার করি, তেমনি সাহিত্যে কাব্য সৌন্দর্য বৃদ্ধি করতে অলঙ্কারের প্রয়োগ করা হয়। গহনা যেমন অঙ্গের শোভা বৃদ্ধি করে, সাহিত্যে তেমনি অলঙ্কার কাব্যের শোভাবর্ধনকারী ও উৎকর্ষ সাধনকারী। কবি ত্রিবিক্রম ভট্ট কাব্যে যে অলঙ্কারের প্রয়োগ ঘটিয়েছেন তা হল ভগ্নশ্লেষ অলঙ্কার, আবার কোথাও কোথাও যমকেরও প্রয়োগ ঘটিয়েছেন। কবি ত্রিবিক্রম ভট্ট তার কাব্য সম্পর্কে বলেছেন, ভগ্নশ্লেষ কথা বন্ধ। বাক্যের মধ্যে একটি শব্দ যখন একাধিক অর্থ প্রকাশ করে তখন তাকে ভগ্নশ্লেষ অলঙ্কার বলে। উদাহরণ হিসেবে বলতে পারি স্ফোটবাদ। এই শব্দটি ব্যাকরণে অর্থ হল শব্দ ব্রহ্মবাদ। আবার চিকিৎসা শাস্ত্রে স্ফোট শব্দের অর্থ ফোড়া বা ঘা বা ব্রণ। আবার এই শ্লেষ অলঙ্কার দুভাগে বিভক্ত, অভঙ্গশ্লেষ ও সভঙ্গশ্লেষ। অভঙ্গশ্লেষ কাকে বলে? শব্দটিকে না ভেঙে অখণ্ড অবস্থায় রেখে যে শ্লেষ অলঙ্কার হয় তাকে বলে অভঙ্গশ্লেষ। অর্থাৎ শব্দটি যদি অপরিবর্তিত থেকে ভিন্ন অর্থ প্রকাশ করে তখন তাকে অভঙ্গশ্লেষ অলঙ্কার বলে। উদাহরণ হিসেবে বলতে পারি, যুবতী বলিল, প্রভু একটা বর দাও। বাক্যে বর শব্দটির কিন্তু দুটি অর্থ প্রকাশ পাচ্ছে। একটি হলো আশীর্বাদ, যে প্রভু একটি আশীর্বাদ দাও, অপর অর্থ হলো স্বামী। বা স্ফোটবাদ, স্ফোট শব্দেরও দুটি অর্থ প্রকাশ পাচ্ছে স্ফোট শব্দটাকে না ভেঙে। একটি হলো শব্দ ব্রহ্মবাদ, অপর অর্থ হলো ফোড়া বা ঘা। দ্বিতীয় ভাগ সভঙ্গশ্লেষ কাকে বলে? যে অলঙ্কারে কোনো শব্দকে ভাঙলে ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে বলে সভঙ্গ। সভঙ্গ মানে যাকে ভাঙতে হবে। যেমন মধু পালকি চড়ে যায়। পালকি একটি যানবাহন, অনেকেই নাম শুনেছ, দেখেও থাকবে। আবার সেই শব্দটাকে যদি আমি ভাঙি, পালকি শব্দটাকে যদি ভাঙি, মধু পাল কি চড়ে যায়, তাহলে মধুপাল কি চড়ে যায় বললে কিন্তু প্রশ্ন করা হয়, কিছু জিজ্ঞাসা করা হয়। তাই বাক্যের অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাই শব্দকে ভেঙে যখন অন্য অর্থ প্রকাশ করছে তাকে বলছি সভঙ্গ। কিংবা তোমাদের আর্যাবর্ত নামে একটি অনেক লাইন পাবে, তোমরা অনেক বাক্য পাবে এরকম। যেমন সদাচরণ মণ্ডনানি। সদা অর্থাৎ সর্বদা, চরণ অর্থাৎ পা, মণ্ডনানি শোভা পায়, অর্থাৎ নারীর পায়ের অলঙ্কার নূপুরের মতো, যা সর্বদাই শোভা পায়। আর সেটাকে যদি আমরা ভাঙি, সৎ আচরণ মণ্ডনানি, অর্থাৎ সজ্জন মানুষের আচরণ দ্বারা অলঙ্কৃত আর্যাবর্ত নগর। সৎ আচরণ, এটাকে আমরা ভাঙলাম, তাই এটাকে আমরা বলছি সভঙ্গ শ্লেষ অলঙ্কার। আর্যাবর্ত বর্ণনমের পরবর্তী অংশ পরের ভিডিওতে।
ভিডিওটি দেখার সময় পাঠ্য বই অবশ্যই অনুসরণ করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে